গল্পের শুরুতেই আমরা দুটো লোককে দেখতে পাই। একটা লোক তো খুব মূল্যবান একটা পাথর বিক্রি করতে এসেছে, কিন্তু ওদের চারদিক থেকে একটা সিক্রেট এজেন্ট ওদেরকে আটকে রেখেছে, যেটা ওরা বুঝতে পারলে তাড়াতাড়ি ওখানে পালানোর চেষ্টা করে। আর এখানেই আমাদের গল্পের হিরোর এন্ট্রি হয়ে যায়, যার নাম ছিল হিয়ন। হিয়নকে হেল্প করার জন্য ওর একটা মেম্বারও এখানে চলে আসে, যার নাম ছিল হান। হান তো ওকে হেল্প করছিল, কিন্তু একটা লোক একটা ব্যাগ নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওর পিছু নেয় হিয়ন। ওদের টিম লিডার ওকে বারবার বলে যাতে কোনো গুলি না করা হয়। হিয়ন তাড়াতাড়ি গাড়িটার উপরে উঠে পড়ে, আর তারপরে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হান তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে তো হিয়ন ওই লোকটা আর ওই মূল্যবান পাথরটা নিয়ে চলে আসে, কিন্তু এতেও ওর কোনো রক্ষা হয় না। টিম লিডারের কাছে ওকে অনেক বকা শুনতে হয়, কেননা ওইখানে ওই মূর্তির একটা হাত ভাঙা ছিল। ও গুলি করাতে এরকমটাই হয়েছে। এবার তো ডিরেক্টরের কাছে ওদেরকে অনেক বেশি বকা খেতে হবে, আর এমনটাই হয়। ডিরেক্টর তো ওকে সাসপেন্ড করতে বলে, কিন্তু টিম লিডার ওনাকে অনেক রিকোয়েস্ট করে যাতে ওকে সাসপেন্ড করা না হয়। তখন নতুন করে ওকে আরো একটা কাজ দেওয়া হয়। এরপর আমরা দেখি উনি তো এসে সবার সাথে এটা নিয়ে আলোচনা করে। আর কাজটা এমন ছিল, ওকে তো একটা স্কুলে যেতে হবে, সেখানে গিয়ে কিছু মূল্যবান জিনিস আনতে হবে। এখানে আমরা একটা কাহিনী দেখতে পাই। একটা স্কুলের একজন প্রিন্সিপাল ছিল। যখন জাপান থেকে কোরিয়া স্বাধীনতা লাভ করে, তখন তো উনি কতগুলো গোল্ড পেয়েছিল, আর তারপরে সেই গোল্ডগুলো উনি এমন একটা জায়গায় লুকিয়ে রাখে যেটা কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। অনেকগুলো লোকই সেখানে গিয়েছে, কিন্তু এটা বের করতে পারেনি। আর এখন তো এগুলো সবই সেই হিয়নের ঘাড়ে উঠেছে। হিয়ন তো একেবারে না করে দেয়, সে তো ওখানে যেতে পারবে না। এরপর আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখি, যার নাম ছিল সোয়া। সোয়া একজন টেম্পোরারি টিচার ছিল। ও হেড টিচারকে পটানোর অনেক চেষ্টা করে, আর এরপর ও তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, আর তারপর লোকটার সাথে অনেক উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। এতে করে ওকে আরো বেশি বকা খেতে হয়। কোন রকম ও তো ওখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, আর ওখান থেকে সরে পড়ে। এরপর তো আমরা হিয়নকে দেখি। হিয়ন একটা জায়গায় ড্রিঙ্কস করছিল, সেখানে সোয়া চলে আসে। আসলে এটা সোয়ার মায়ের রেস্টুরেন্ট ছিল। সোয়া তো ওকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকি ছেলেটা কত হ্যান্ডসাম। কিন্তু কিছুক্ষণ পর সেখানে কতগুলো বখাটে ছেলে চলে আসে। সোয়ার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করলে ও তো প্রোটেক্ট করার চেষ্টা করে। ছেলেগুলো না শুনলে তখন তো আমরা দেখি সেখানে হিয়ন যায়। হিয়ন গিয়ে ছেলেগুলোকে অনেক বেশি পেটাতে থাকে, আর তারপর একটা ছেলেকে আঘাত করতে গেলে সোয়া তোকে বাঁচিয়ে নেয়, আর নিজেকে খুব প্রাউড ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর নিজের কার্ডটা সোয়ার মাকে দেয়, আর বলে কোনো প্রয়োজন হলে যেন ওকে ফোন করা হয়। হিয়ন তো নিজের বাড়িতেই ফিরে আসে। আর এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখি। ও যখন ছোট ছিল, স্কুলে ওকে অনেক বেশি বুলি করা হতো, এই জন্য ও স্কুলে যেতে অনেক বেশি ভয় পাচ্ছে, কিন্তু তারপরেও ও তো এই কাজটা করতে রাজি হয়ে যায়। এরপরে হিয়ন তো পরদিন সকালবেলা সবার থেকে সব ইনফরমেশন নিয়ে নেয়। এখান থেকে আমরা জানতে পারি এখানে কতগুলো রুলস আছে। এখানে অনেক বড়লোক লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আর এখানকার চেয়ারম্যানের নাম ছিল মায়ং। এখানে স্টুডেন্টদের জন্য একটা কাউন্সিলিং রুম ছিল, তবে এখানকার সদস্য হওয়াটা এতটা সহজ ছিল না। এগুলো সবকিছু হিয়ন দেখতে থাকে। এছাড়া সবার ইনফরমেশন ও তো নিয়ে নেয়, আর তারপর বলে ও কাল থেকেই স্কুলে জয়েন হয়ে যাবে। এরপর আমরা দেখি ও তো টিম লিডারের বাড়িতে থাকে। আসলে ও এখানেই বড় হয়েছে। ওর বাবা যখন চলে গিয়েছিল, ওই টিম লিডার ওকে এখানে নিয়ে এসেছিল, আর এটা আজ ওর পরিবার হয়ে গিয়েছে। এখানেই পড়াশোনা করেছে, আর ওদেরকে তো ও নিজের পরিবারের মতো দেখে, আর তার মেয়েকে নিজের বোনের চোখে দেখে, আর মাকে তো নিজের মা ভাবে। পরদিন সকালবেলা আমাদের হ্যান্ডসাম হিরো তো তার ইউনিফর্ম পরে নেয়, আর ওকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। কিন্তু যাওয়ার আগে ও তো ওর বাবার ছবিটা বারবার দেখতে থাকে, আর বলে মিশনটা আমি যেভাবে হোক কমপ্লিট করে আসবো। এরপর দেখা যায় ও তো স্কুলটার সামনে থাকে, আর স্কুলটাকে ভালো করে দেখতে থাকে। তখনই পিছন থেকে কেউ একজন ওকে সরে দাঁড়াতে বলে। সে তো ছিল ওরই ক্লাসের ফার্স্ট গার্ল, আর তার নাম ছিল ইয়ানা। ইয়ানা ওকে সরে দাঁড়াতে বলে, আর তারপর ওখান থেকে চলে যায়। এরপরে হিয়ন তো হেড টিচারের সাথে দেখা করতে চায়, আর তারপর বলে ওর ক্লাস একটু বসিয়ে দিতে। এখানে আমরা আমাদের গল্পের নায়িকা সোয়াকেও দেখি। সোয়া তো ওকে দূর থেকে দেখতে পায়, আর ওর কাছে আসে, বলে তুমি কি নিউ স্টুডেন্ট নাকি? এরপর কালকে রাতের কথা
কথা ওর তো মনে পড়ে যায়। সাইডে নিয়ে ওকে তো অনেক কথা শোনায় যে তুমি একজন স্টুডেন্ট হয়ে এভাবে কেন রিস্ক করছিলে, আবার তোমার ড্রেস আপও অন্যরকম ছিল। এরপর দেখা যায় ও তো সবকিছুর জন্য সরি বলে আর নিজের ক্লাসে নিয়ে যেতে বলে। এরপর আমরা দেখি ওকে তো ক্লাসে নিয়ে আসা হয়। সবাই তো ওকে দেখে ওর দিকে তাকিয়ে থাকে, কেননা সে তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল। হিয়ন তো একেবারে লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়ে। আর এখানে আমরা আনুকেও দেখতে পাই। আনু আসলে টিম লিডারের মেয়ে ছিল। এরপর দেখা যায় ও যে ছেলেটার পাশে বসে এর কাছে কেউ আগে বসতো না। ও তো ক্লাসে ঢুকে ওর টিমের সবাইকে জানিয়ে দেয়। তারপরে আমরা দেখি ও রুপটপে গিয়ে আনার সাথে দেখা করি। আনা তো বলে তুমি কাউকে বলো না যে আমি তোমার বোন হই, না হলে আমার প্রেস্টিজ থাকবে না। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। ক্লাসরুমে আসলে সবাই তো হিয়নের কাছে জিজ্ঞেস করে সোশ্যাল মিডিয়ার সম্পর্কে। ও তো এটা বুঝতেই পারে না, কেননা ওর কোনো অ্যাকাউন্টই ছিল না। এরপরে ও তো খেয়াল করে পুরো স্কুলটা একটা প্লেগ্রাউন্ড হয়ে গিয়েছে, যেটা দেখে ও তো ভীষণ অবাক হয়ে যায়। এইসবের মধ্যে কেউ একজন আবার হিয়নের গায়ে কফিও ঢেলে দেয়। আর তারপর ও তো চুপচাপ ওখান থেকে বেরিয়ে আসে। হিয়ন ওই স্কুলটার পাশে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, যেটা দেখে ও তো সামনের দিকে এগিয়ে যায়। আর বাড়িটার সামনে একটা বড় তালা লাগানো ছিল। এরপরে ও তো বাড়ির চারদিকে ঘুরে একটা জিনিস দেখতে পায়, এখানে ইলেকট্রিক মিটার এখনো চলছে। হিয়ন তো খেয়াল করে ও যে ছেলেটার পাশে বসেছিল ওই ছেলেটার নাম আসলে ছিল দং। দংকে কতগুলো ছেলে বুলি করছে। ও তো তারপর ওদের কাছে যায় আর গিয়ে দংকে বাঁচানোর চেষ্টা করলে ওর তখন মনে পড়ে যায় ওর ডিরেক্টর আর ওর টিম লিডার তো বলে দিয়েছে কিছুতেই যাতে কেউ বুঝতে না পারে তুমি একজন এজেন্ট। আর তাই তো ও বোকা সেজে ওখান থেকে চলে আসে আর দংকে বলে তুমি কেন ওদেরকে কিছু বলো না। এরপর আমরা চেয়ারম্যান মায়াঙ্কে দেখি, সে তো কোনো একটা ফিউনারেলে গেছে। আসলে যে মারা গিয়েছে সে ওর খুবই কাছের ছিল। তখন একটা লোক ওকে জিজ্ঞেস করে সবাই তো তোমাকে অনেক সন্দেহ করবে, কেননা যে মারা গিয়েছে সে তো তোমার খুব কাছের ছিল। মায়ং এইসব কথার খুব একটা পাত্তা দেয় না আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা হিয়নকে দেখি। হিয়ন তো ওর টিম লিডারদের সাথে সব কথা শেয়ার করে যে আজ সারাদিন কি কি দেখেছে ও। আর এরপরে রাতের বেলায় ও তো ওইখানে চলে যায় আর সবকিছু দেখতে থাকে। এরপর আমরা দেখি কেউ একজন ওকে দেখে ফেলে আর তারপরে ওর দিকে তো পিস্তল তাক করে। তখন আমরা দেখি এটা তো আর কেউই নয়, এটা তো সুয়াদ ছিল। তারপর ও সুয়ার চোখে আলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সুয়া ওর পিছু করতে থাকে। সুয়া তো জোরে জোরে চিল্লাতে থাকে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর বলে এখানে তো কেউই নেই। আর এই ফাঁকে ওখান থেকে তো হিয়ন পালিয়ে যায়। এরপর আমরা দেখি সুয়া তো ওর বাড়িতে ফিরে আসে আর এখানে আমরা দেখতে পাই ওরা দুজন তো সামনাসামনি বাসাতেই থাকতো, কিন্তু ওরা এটা জানতো না। পরদিন মায়ং তো ওই বাড়িটার সামনে চলে আসে, কেননা ও জানতে পেরেছে এখানে চোর এসেছিল। আর তারপর বাড়িটার মধ্যে ঢুকে। এরপর আমরা দেখি ও তো ভেতরে ঢুকে সবকিছু দেখতে থাকে। এদিকে হিয়ন যখন স্কুলে ছিল ওখানকার ছেলেগুলো ওকে তো অনেক বেশি বুলি করছিল। ও শুধুমাত্র ডিরেক্টরের কথা ভেবে ওদেরকে তো কিছু বলতে পারছিল না। ওর তো ভীষণই রাগ হচ্ছিল আর শুধু দমকে বলছিল তুমি ওদেরকে কেন কিছু বলো না। এদিকে আমরা দেখি সোয়ার অবস্থা অনেক খারাপ। হেড টিচার ওকে দিয়ে অনেক বেশি কাজ করাতে শুরু করে। ওই রাতের ঘটনা আসলে সে ভুলতে পারেনি। এরপর আমরা দেখি সোয়া তো ওর কিছু ফ্রেন্ডের সাথে কথা বলে যারা এখানকার পার্মানেন্ট টিচার ছিল। ওরা এখানে কিছু ভূতের গল্প করছিল। তখনই সেখানে হেড টিচার চলে আসে আর এটা দেখে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ওর হাতের কপিটা লোকটার মাথায় পড়ে। এদিকে আমরা দেখি হিয়ন তো ওই বাড়িটার সামনেই বসেছিল। ও সুযোগ পেলেই ওই বাড়িটার মধ্যে ঢুকবে। তখনই ও ওইখানে মায়াং এর সেক্রেটারিকে ঢুকতে দেখে। এটা দেখে ওর অনেক বেশি কিউরিয়াস হয়, তাই পিছু পিছু ও যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখন সেখানে সিকিউরিটি গার্ড এসে ওকে ডেকে নিয়ে যায় আর বলে কখনো তুমি এই ভুলটা করো না, এখানে কখনো একা একা এসো না, তাহলেই সমস্যা হয়ে যেতে পারে। তারপর আমরা দেখি ও তো ওখান থেকে চলে যায়। এরপর ও তো ও টিম লিডারকে ফোন করে সবকিছু বলে দেয়। হিয়ন যখন ওখান থেকে চলে যাচ্ছিল ও কোনো একটা শব্দ শুনতে পায় আর ডাস্টবিন ওপেন করলে ও ওখানে দংকে দেখে। দংকে দেখা মাত্র ও তো অনেক বেশি কষ্ট লাগছিল। ও দংকে বলে তুমি কেন ওদেরকে প্রতিবাদ করো না। দং বলে ওরা প্রত্যেকেই অনেক বেশি রিস্ক আর আমি ওদের সাথে কখনোই পারবো না। আমি যদি প্রতিবাদ করতে চাই তাহলে আমি এখানে পড়াশোনা করতে পারবো না। তখনই সেখানে সোয়া চলে আসে। সো ওদেরকে দেখে ভাবে যে হয়তোবা ওকে বলি করছে আর তার জন্য ও তো হিয়নকে ডেকে নিয়ে যায়। বলে তুমি দংকে কেন বলি করছিলে। ও
ও বলে আমি এরকম কিছুই করিনি। হিয়ন বলে যারা বলে করছে তাদেরকে গিয়ে ধরো, আমি কোনো কিছুই করিনি। এরপর আমরা দেখি সোয়া তো ওর কাছে যায়। ওর তো কালকের রাতে একটু সন্দেহ হচ্ছিল, কেননা ও তো ওকেই রেখেছিল। তার জন্য সোয়া ওকে ভালো করে দেখতে গেলে হিয়ন ওখান থেকে সরে যায়, আর এতে করে ও তো ওখানে পড়ে যায়। তাড়াতাড়ি হিয়ন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে নিউজ পেপারে মায়ামিন নিয়ে একটা কথা ছাপায় যে ও খুব তাড়াতাড়ি একটা বড় প্রজেক্টের কাজ করতে যাচ্ছে, যেতে অনেক বেশি টাকা দরকার, আর যেটা ওই গোল্ডের সমপরিমাণ ছিল। তার জন্য সবাই মায়ংকেও সন্দেহ করতে শুরু করে। এরপর আমরা ওই কাউন্সেলিং রুমটা দেখতে পাই, যেখানে সবাই আলোচনা করছিল। এখানে প্রত্যেকে অনেক বেশি বড়লোক ছিল, শুধু আনাই এখানে সবার থেকে ব্যতিক্রম ছিল। তার জন্য সবাই অনেক বেশি ক্রিটিসাইজ করত। এখানে শুধুমাত্র ইয়োনাই ওকে সাপোর্ট করত। ইয়োনা ওকে অনেক বেশি পছন্দ করত আর ওকে ফ্রেন্ড ভাবতো, কিন্তু অন্যান্য সদস্যরা কেউ ওর সাথে ভালো ব্যবহার করতো না। আর তার জন্য ইয়োনা সবসময় ওকে অনেক বেশি প্রোটেক্ট করতো আর ওকে অনেক সাপোর্টও করতো। এইদিকে হিয়ন তো দমের থেকে একটা জিনিস জানতে পারে, এই স্কুলে 4টা ভূতের গল্প আছে, আর তার মধ্যে প্রথম গল্পটা দম তোকে শোনাতে থাকে। আসলে এখানে একটা মেয়ে ছিল ডান্সার, সে খুব ভালো ডান্স করত, কিন্তু মেয়েটা খুব গরিব ছিল। তার জন্য অন্যান্য মেয়েরা ওর সাথে অনেক বেশি হিংসা করতো আর ওকে নিয়ে অনেক ক্রিটিসাইজ মারতো, যাতে করে মেয়েটা অনেক বেশি কষ্ট পায়। আর তারপর ওর তো একটা অ্যাক্সিডেন্টে পাও হারিয়ে ফেলে। তারপর ও তো ভালো ডান্সও আর করতে পারে না কখনো, এই জন্য ও এই ফ্লোরেই সুইসাইড করে। আর তারপর ওই মেয়েগুলো ভয় পেয়ে যায় আর ওখানে ওকে দাফন করে দেয়, যেটা কেউই কখনো জানতে পারে না। এরপর দেখা যায় ওই ফ্লোরে ওই মেয়েটাকে প্রায়ই দেখা যায়, আর এই ফ্লোরটা ছিল ওই পরিত্যক্ত বাড়িতে। এই ভয়ের জন্য কেউই ওখানে যেত না। এই গল্প শোনার পরে হিয়নের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও তো পা কাঁপতে থাকে। দং বলে তুমি কি ভয় পাচ্ছ নাকি? ও তো বলে না না, ভয় কেন পাবো। এরপরে দং তোকে একটা ভিডিও দেখায় আর বলে আমিও ভেবেছিলাম এটা হয়তোবা মিথ্যে, তার জন্য একদিন রাতে আমি ওখানে নিজেই চলে গিয়েছিলাম। আর গিয়ে আমি যা দেখতে পাই দেখি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ওখানে সত্যি ওই মেয়েটা এখনো আছে। আর তারপর ওকে দেখে আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিলাম। এটা দেখার পরে হিয়নের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই ভিডিওর মাঝখানে ও তো একটা দরজার লক দেখতে পায়, যেটা ওর অনেক বেশি কাজের ছিল। এরপর আমরা দেখি এদিকে এরাও তো এই ভূতের গল্প নিয়েই আলোচনা করতে থাকে আর বলে আমার তো এগুলো বিশ্বাস হয় না, এরা এগুলো কিছুই বিশ্বাস করতে চায় না। এদিকে আমরা দেখি হিয়ন যখন ওখানে খাবার খাচ্ছিল, কিছু ছেলে পেলে এসে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়, যেটা দেখে ওর তো এবার অনেক বেশি রাগ হয়ে যায়। দংকে ও এবার প্রোটেক্ট করবে এটা ভেবে নেয় আর বলে তোমরা এখান থেকে চলে যাও। তারপর ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এবার সে তো চুপ থাকে না, হিয়ন ওদের সাথে ফাইট করতে থাকে। তখনই সেখানে সোয়া চলে আসে। সোয়া এসে বলে তোমরা দুজনে আমার সাথে দেখা করতে আসো। এটা বলে সোয়া ওখান থেকে চলে যায়। এদিকে ইয়োনা তো হিয়নকে পছন্দ করতে শুরু করে দেয়। ওর এরকম অ্যাটিটিউড ওর অনেক বেশি ভালো লেগে যায়। তারপর আমরা দেখি ছেলেটা বড়লোক হয়, ও তো পার পেয়ে যায়। হিয়ন ওখানে একাই বসে থাকে। কিছুক্ষণ পর সেখানে সোয়া চলে আসে। সোয়া এসে ওকে রাগ করতে থাকে, বলে তুমি আবারও ওদের সাথে কেন ফাইট করছো? নিশ্চয়ই তুমি বুলি করতে গিয়েছিলে। তখন হিয়ন বলে যে দোষী তুমি তাকে গিয়ে ধরো, নাকি আমাকে? আমি একদম নির্দোষ। এটা বলে ও ওখান থেকে চলে যায়। কিন্তু সোয়ার তো অনেক বেশি খারাপ লাগে, কেননা হিয়ন যা বলেছে সব সত্য ছিল। হিয়ন একটা জায়গায় চুপচাপ বসেছিল। তখন ওর কাছে দং যায়। দং বলে ফার্স্ট টাইম কেউ আমাকে প্রোটেক্ট করেছে, তুমি আমার ফ্যামিলির মতোই। এটা বলে ওকে খাবার অফার করে। তারপর ওরা দুজন ওখানে বসে কথা বলতে থাকে। এদিকে সোয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। হিয়নের কথা শোনার পরে ও তো অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। হিয়ন যা বলেছিল সব সত্য ছিল। এরপর আমরা কাউন্সিলিং একজন মেম্বারকে দেখি, যার নাম ছিল লি। সেও একজন স্টুডেন্টই ছিল, কিন্তু ও একটা গেমিং এর সাথে জড়িত ছিল। আর তারপর ওখান থেকে ও অনেক বেশি টাকাও নিয়ে নিয়েছিল, যে টাকাগুলো ও দিতে পারে না। এরপর আমরা দেখি হিয়নকে তো ডিরেক্টর ডেকে পাঠায়। তারপর হিয়ন তো ডিরেক্টরের সাথে দেখা করতে গেলে সে তো অনেক রাগারাগি করে, বলে তুমি যে কাজ গিয়েছো সেই কাজ করো, তুমি কেন স্টুডেন্টদের সাথে মারামারি করতে গিয়েছো? এরপর ওরা বাইরে চলে আসলে ওর তো ভীষণ মন খারাপ হয়ে যায়। তখন পাস্টের ওর বাবার কথা ওর অনেক বেশি মনে পড়তে থাকে। ওর বাবা তো ওকে অনেক বেশি ভালোবাসতো আর ওকে সবসময় শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে, তাই ও তো চুপ থাকতে পারে না।
একদিন ওর বাবা ওকে প্রমিস করে চলে গিয়েছিল সে ফিরে আসবে, সে ইম্পর্টেন্ট একটা কাজে যাচ্ছে। কিন্তু সে যাওয়ার আগে ওকে একটা ডায়েরি দিয়ে যায়, আর তারপরে সে কখনোই ফিরে আসেনি। হিয়নের বাবা যাওয়ার আগে ওকে একটা করে স্টার দিয়ে যেত। এই কথাগুলো ভেবে ও তো অনেক বেশি কষ্ট পেতে থাকে। তারপর আমরা দেখি লি নামের ছেলেটা তো দঙের বাড়িতে যায়, আর ওর দাদির থেকে ওদের দুজনের ভোটার আইডি কার্ডটা নিয়ে নেয়, বলে স্কুলের জন্য এটা খুব জরুরি। এদিকে দং তো একটা পার্ট টাইম জব করতো। যখন রাতে ও বাড়ি ফিরছিল ও তো তখন হিয়নকে দেখে। হিয়ন স্কুলের কাছেই ছিল, যেটা দেখে ও হিয়নের পিছু নিতে থাকে। তখন দং ভাবে ও ভূত সম্পর্কে হয়তো কিউরিয়াস, তাই এখানে এসেছে। তখন আমরা দেখতে পাই হিয়ন বলে তুমি এখান থেকে চলে যাও। দং তো ওর পিছু ছাড়ে না, বলে আমি তোমার সাথেই যাব। ও বারবার ওকে তাড়িয়ে দিতে থাকলেও ও তো ওখান থেকে যায় না, ও পিছু পিছু হিয়নে যেতেই থাকে। তাই নিরুপায় হয়ে হিয়নকে তো ওকে নিতেই হয়। ওরা দুজন মিলে ভিতরের দিকে যেতে থাকে। আর তারপর ওরা ফার্স্টেই তো ওই ফ্লোরটাতে যায় যেখানে ওই মেয়েটাকে দাফন করা হয়েছে। ওখানে যাওয়ার পরে ওরা তো একটা লোককে দেখে যে একটা টুপি পরা ছিল, যেটা দেখা মাত্রই ডন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লোকটা ওদের দিকে কিছু একটা ছুড়ে মেরে তাড়াতাড়ি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হিয়ন তার পিছু নেয়। আর তারপর হিয়ন দেখতে পায় লোকটার গায়ে থেকে একটা কাপড় ছিঁড়ে গিয়েছে আর তাতে একটু রক্ত লেগেছিল। ও তো ওই কাপড়টাকে নিয়ে নেয়। এরপর আমরা দেখি এরপরে হিয়ন তো ওই লক লাগানো রুমটার দিকে এগিয়ে যায়। আর তারপর রুমটার ভিতরে গিয়েও তো অবাক হয়ে যায়। এর আগেও কেউ একজন এগুলো রিসার্চ করেছে, এখানে কেউ একজন গোল্ড খোঁজার চেষ্টা করেছে, যেটা দেখে ও ভীষণই অবাক হয়ে যায়। আর তারপর সবকিছুর ছবি ও তুলে রাখে। এদিকে দং তো ওই ফ্লোর থেকে কাঠগুলো তুলতে থাকে। আর তারপর ও দেখতে পায় সত্যি ওখানে একটা কঙ্কাল ছিল। ও তো অনেক চিৎকার করতে থাকলে হিয়ন সেখানে চলে আসে। হিয়ন এসে বুঝতে পারে এটা তো একটা আসল কঙ্কাল ছিল না, এটা একটা নকল কঙ্কাল ছিল। আর কেউ একজন এখানে সাজিয়ে রেখেছে। ও সবকিছুর ভালো করে ছবি তুলে নেয়, যেটা ওর পরবর্তীতে কাজে লাগবে। এদিকে হিয়নকে তো মায়ং বাসায় বসেই দেখতে থাকে। ওখানে আগে থেকেই সিসি ক্যামেরা লাগানো ছিল। হিয়ন তো ওই কঙ্কালটার কাছে যায় আর তারপর ও সবকিছু দেখতে থাকে। ও তো ওখানে একটা চাবি দেখতে পায়, ও চাবিটা নিয়ে নেয়। এদিকে মায়ংয়ের সেক্রেটারিও সেখানে চলে যায় আর বলে তোমরা এখানে কি করছো। তখন দং বলে এখানে নাকি ভূত আছে, যেটা দেখতে আমরা এখানে এসেছি। আসল ঘটনা আসলে দং তো জানতো না। তারপর সে তো ওদেরকে ছেড়ে দেয়। মায়ংয়ের সেক্রেটারিকে আসতে দেখে হিয়নের অনেক বেশি সন্দেহ লাগে। তারপর ও তো ওই চাবিটা ওর টিম লিডারের সবার সাথে আলোচনা করতে থাকে। আর তারপর ওরা ভাবে যে এই ভূতের গল্পগুলোর মধ্যে ওরা এই সোনা খোঁজার কিছু একটা খুঁজে পাবে। মায়ন তো সবকিছুই জানতে পারে ওর সেক্রেটারি থেকে। আর ও এটাও জানতে পারে যে ওরা একটা চাবি পেয়েছে, যেটা পেয়ে উনি তো সাইকোর মতো করতে থাকে। আর এটা বলে ও তো অনেক বেশি খুশি হচ্ছিল, খুব তাড়াতাড়ি ও সোনাগুলো যেন পেয়ে যাবে। মায়ং ওর সেক্রেটারিকে বলে দেয় যাতে সবসময় ওদেরকে চোখে চোখে রাখা হয়। এদিকে হিয়ন্ত দঙের পিছু লেগেই থাকে ভূতের আরো গল্প শোনার জন্য। এরপর আমরা দেখি দাদিতে স্কুলে ফোন করে আর কার্ডের বিষয়ে জিজ্ঞেস করে। একটা ছেলে সে কার্ড নিয়ে গেছে, এগুলো সে বলতে থাকে। দং তো পরের ভূতের গল্পটা ওকে বলতে শুরু করে যে এখানে কতগুলো ঘড়ি আছে, যেগুলো কেউ না থাকলে একা একাই বেঁচে ওঠে। তখনই সেখানে সোয়া চলে আসে আর হিয়নের কানটা ধরে সাইডে নিয়ে যায়, বলে তুমি কেন ওদের কার্ড নিয়ে এসেছো। ও আসলে ভাবতে থাকে এই সব কিছুই হিয়ন করেছে, কিন্তু হিয়ন তো কিছু করেনি। হিয়ন বুঝে ফেলে এটা কার কাজ হতে পারে। এরপর আমরা সোয়াকে দেখি। সোয়া তো পিঙ্ক কালারের একটা ইয়ারফোন দেখতে থাকে, যেটা এই স্কুলে পড়তো একটা মেয়ের ছিল। এরপরে ও তো ওই ইয়ারফোনটাকে আবারও ডনের মধ্যে রেখে দেয়। সোয়া তো মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যায়। এরপর আমরা হিয়নকে দেখি। হিয়নের কাছে ও ফোন করে দেখা করতে চায়। ও বলে ও এখনই আসছে, কিন্তু আমরা দেখি সোয়া তো ওর জন্য অপেক্ষা করতে থাকলে হিয়ন ওখানে যায় না। হিয়ন তো এখানে আসে ওই সিকিউরিটি গার্ডের কাছে আর এসে বলে কালকে রাতে তুমি কোথায় ছিলে, তোমার ড্রেসের একটু টুকরো আমি পেয়ে গিয়েছি। আসলে কালকে রাতে ওই বাড়ির মধ্যে এই সিকিউরিটি গার্ড ছিল। তখন উনি তো সব ঘটনাও বলতে থাকে, বলে একদিন রাতে ওনার বিড়ালটা ওই বাড়ির মধ্যে ঢুকে যায়। আর তারপর বিড়ালটাকে খোঁজার জন্য উনি তো ওই বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। সেখানে যাওয়ার পরে উনি একটা কঙ্কাল দেখতে পায় আর সেখানে ওনার ফোন আর লাইটটাও পড়ে গিয়েছিল, যেটা তুলতে গেলে সেখানে দং তো ওনাকে দেখে ফেলেছিল। আর তারপর থেকে দং সবাইকে বলে যে এখানে সত্যি ভূত আছে।
তখন হিয়ন তো ওনাকে আর কিছুই বলে না। আর তারপর ও তো ওর টিমের সাথে এগুলো আলোচনা করে। তখন ও দেখতে পায় ওর স্কুলের পাশে ওরা সবাই মিলে একটা দোকান দিয়েছে, যাতে ওরা হিয়নকে তাড়াতাড়ি হেল্প করতে পারে। কিন্তু হিয়ন তো অনেক বেশি অবাক হয় ওদের এরকম কাজ করতে দেখে। এরপরে আমরা সোয়াকে দেখতে পাই। সোয়া তো খেয়াল করে যে দংকে একটা ছেলে সাইডে নিয়ে যাচ্ছে। এটা দেখেও তো ফলো করতে থাকে। তখন ছেলেটা ওকে সাইডে নিয়ে গিয়ে ওকে রাগ করতে থাকে আর বলে, তোমার দাদি কেন স্কুলে ফোন করেছিল? তোমার এই কার্ডটা আমি তোমাকে এমনিতেই ফেরত দিতাম। তারপরে ও তো এই কার্ডটা ওকে ফিরিয়ে দেয় আর ওকে তো অনেক বুলি করতে থাকে। দূর থেকে এইগুলো ও দেখতে পায়। সোয়ার অনেক বেশি খারাপ লাগে আর কি বলে, তোমার এত সাহস কে দিয়েছে? তখন ছেলেটা ওকে বলে, তুমি একটা টেম্পোরারি টিচার, তাই এগুলো থেকে দূরে থাকো। ওর তো তখন অনেক বেশি খারাপ লাগে। এরপরে সোয়া তো দংকে বলে স্কুলে কমপ্লেন করার জন্য, কিন্তু ও তো এটা করতে রাজি হয় না। বলে, আমি আরো বিপদে পড়ে যাব। তখন ওর তো অনেক বেশি খারাপ লাগে। সোয়া চাইলেও কিছু করতে পারছে না। এরপর আমরা দেখি হিয়ন তো রাস্তায় একটা ওল্ড লেডিকে হেল্প করার জন্য চলে যায়। হিয়ন যখন ওনাকে হেল্প করছিল তখন ইওনা গাড়ির মধ্যে থেকে ওকে দেখতে পায়, যেটা ওর তো অনেক বেশি ভালো লাগে। আর তারপর ও তো ওই ওল্ড লেডিকে বাড়িতে পৌঁছে দেয়। এখানে এসে ও জানতে পারে এটা তো আর কারো নয়, এটা তো দং এর দাদি ছিল। হিয়ন দং এর ফ্রেন্ড, এটা জানতে পেরে দাদি অনেক বেশি খুশি হয়। আর তারপরে ও তোকে থ্যাঙ্কস বলে দাদিকে হেল্প করার জন্য। দং বলে, তুমি ফার্স্ট আমাদের এতটা হেল্প করেছো। তখন হিয়ন ওর নাম্বারটা দিয়ে দেয়, বলে কোনো প্রবলেমে বলে যাতে ওকে ফোন করে। এরপর ও তো একটা শপের মধ্যে ছিল। তখন সেখানে আমরা সোয়াকেও দেখি। ওরা দুজনে একটা ড্রিঙ্কস নিয়ে মারামারি করতে থাকে, কেননা একই সাথে ওরা ড্রিঙ্কসটাকে ধরে ফেলেছিল। এরপর আমরা দেখি সোয়া তো ওকে সরি বলে, বলে আসলে আমি তোমায় ভুল ভেবেছিলাম, আসলে ওই কার্ডটা তো তুমি নাওনি। তখন ওরা দুজন ওখানে বসে তো খাবারও খাচ্ছিল। তখন সোয়া খেয়াল করে যে ও তো খাবার থেকে মটরশুঁটি গুলো আলাদা করে রাখছে, যেটা ছোটবেলায় ওর বন্ধু ওরকমটা করতো। এটা দেখে সোয়া তো বলতে থাকে, তোমায় দেখে আমার ছোটবেলার একটা শত্রুর কথা মনে পড়ে গেল। এদিকে পুলিশ তো দংয়ের বাড়িতে চলে আসে, ওর দাদিকে গ্রেপ্তার করে, কেননা ওনার এনআইডি কার্ড দিয়ে কিছু ইলিগেল কাজ করা হয়েছে। তখন দং তো হিয়নকে ফোন করে দেয় আর ওর সাথে তো তখন সোয়াব ছিল। আর তারপর ওরা তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে যাওয়ার পরে ওকে তো সান্ত্বনা দেয়, বলে আমরা যেভাবেই হোক দাদিকে বের করে নিয়ে আসবো। এখান থেকে ওরা খুব ভালো করে বুঝতে পারছিল ছেলেটা ওই এনআইডি কার্ড দিয়ে কি করেছে। রাতে বাড়ি ফিরে সোয়ার তো বারবার শুধু ওর কথাই মনে পড়ছিল। এদিকে আমরা মায়ংকে দেখি। সে তো একটা নিউজ দেখতে পায়, আসলে এই নিউজটা ওই ছেলেটা নিয়েছিল। সবাই তো জেনে গিয়েছে এই কাজটা তারই ছিল। আর এই নিউজটা এই স্কুলের একটা ওয়েবসাইট থেকেই তো আপলোড করা হয়েছে। এই টিচার এসে তো অনেক রাগারাগি করে এই কাজটা কে করেছে। তখন সে তো সোয়াকে সন্দেহ করার আগেই সে তো ওভার কনফিডেন্স হয়ে সবার সামনে চিল্লাতে থাকে, বলে এই কাজটা কে করেছো আমাকে বলো। আর তারপরে ও তো ওখান থেকে মুক্তি পেয়ে যায়। তখন হেড টিচার ভাবে আসলে এই কাজটা তো ও কখনোই করতে পারবে না। আর তারপরে তো স্মাইল করতে থাকে, কেননা এই কাজটা ওরই ছিল। এরপরে আমরা দেখি কাউন্সিলিং রুমে সবাই তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এখানে আমরা আরো দেখি ওরা তো অ্যানাকে দিয়ে অনেক কাজও করাতো, অনেক হুকুম করতো, কফি আনা আরো অনেক কিছুই ওকে দিয়েই করানো হতো। অ্যানা তো কখনোই এগুলো প্রতিবাদ করতে যেত না। এদিকে দং তো দাদির কাছে বসে থাকে। ও তো দাদিকে অনেক বেশি মিস করছিল, যেগুলো দেখে তো হিয়নের অনেক বেশি খারাপ লাগতে থাকে। এরপর রাতের বেলায় ওই স্কুলটাতে আবারও যায় আর ওই চাবি দিয়ে এই ঘড়িগুলো খোলার চেষ্টা করে। তখনই সেখানে চেয়ারম্যান চলে আসে। চেয়ারম্যানকে দেখে ও তো রীতিমতো অবাক হয়ে যায়। চেয়ারম্যান বলে, আমি তোমার বিষয়ে অনেক শুনেছি, তুমি নাকি নিউ জয়েন হয়েছো, আবার নাকি তোমার সবকিছু তো অনেক বেশি কিউরিয়াস। তবে ভালো, এগুলো হওয়া খুবই ভালো। তারপর ও ওখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার সাথে সাথে চেয়ারম্যান তো ওখানে সবকিছু চেক করতে থাকে আর ঘড়িটা খোলার চেষ্টা করে। এদিকে দং যখন বাড়িতে ফিরছিল তখন ওই ছেলেটাকে আমরা আবার দেখতে পাই। পরদিন সকালবেলায় স্কুলে তো একটা মিটিং বসে, সেখানে তো ওই ছেলেটাকেও ডাকা হয়। আর তারপর ওই ছেলেটা ওকে আগে থেকে আসলে শাসিয়ে রেখেছিল, যাতে ও সবকিছু অস্বীকার করে। আর দোষটা তো হিয়নের দেওয়া হয়। এদিকে আমরা দেখি হিয়ন তো হিরোর মতো সেখানে এন্ট্রি নেয় আর ওই লোকটাকে ধরে নিয়ে আসে, যে কিনা এই এনআইডি কার্ড দিয়ে কাজ করেছে।
তখন আমরা বাস্টের ঘটনা দেখতে পাই। ও তো ওই আস্তানাতে পৌঁছে যায়। যেহেতু ও সিক্রেট এজেন্ট ছিল, এটা বের করা ওর জন্য খুব একটা কঠিন ছিল না। আর তারপর ওই লোকটাকে ও তো ধরে নিয়ে যাচ্ছিল। তখন এগুলো দেখে ওইখানকার লোকজন ওকে অ্যাটাক করতে থাকে। আর ওর টিমের সব লোকও সেখানে চলে আসে। হান্ত ওকে হেল্প করতে গিয়ে বেচারা নিজেই অনেক বেশি ব্যথা পেয়ে যায়। আর তারপর ওরা তো সবগুলোকে ভাগিয়ে দেয় আর ওই লোকটাকে এখানে নিয়ে আসে। হিয়নের যখন স্কুলে এন্ট্রি হয় তখন সবাই তো ওর দিকেই তাকিয়ে থাকে, কেননা ওকে তো দেখতে এমনিতেই অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তারপর ও তো বাইক নিয়ে স্কুলে এসেছিল, যেটা দেখে মেয়েরা অনেক বেশি চেয়ার আপ করতে থাকে। এরপরে হিয়ন তো ওই লোকটাকে সবকিছু স্বীকার করে নিতে বলে। তখন লোকটা সবকিছু স্বীকার করে নেয় আর বলে, এই ছেলেটাই এই কার্ডটা আমাকে নিয়ে এসে দিয়েছিল, কেননা ওর থেকে আমি অনেক বেশি টাকা পেতাম। আর এরপর সবকিছু তো তখন দংও স্বীকার করে নেয় যে ওকে কতটা বুলি করা হয় আর এই কাজটা ওই ছিল। তখন ওর কাছে হিয়ন যায় আর বলে, আমরা তোমার সাথে আছি, তাই সবকিছু তুমি সত্যও স্বীকার করতে পারো। তারপর ও পেন ড্রাইভে সবকিছু সবাইকেই দেখিয়ে দেয়। ওই আস্তানায় এই ছেলেটা প্রায় যেত, যেটা সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন ছেলেটা রেগে গিয়ে ওকে তো অ্যাটাক করে। হিয়নও এবার আর চুপ থাকে না, ও তো ফাইট করতে থাকে। ছেলেটার বাবা এবার হিয়নকে মারতে আসলে সোয়াতো তাকে পিটিয়ে দেয়। আসলে এখানে আর তো কিছু করার ছিল না। এরপর আমরা দেখি স্কুলের সবাই জেনে যায় যে কে নির্দোষ। চেয়ারম্যান ম্যাম তো ওই প্যারেন্টসকে ডেকে নেয় আর তারপর বলে, আমি এই ছেলেকে স্কুলে রাখতে পারবো না, এটা আমাদের রেপুটেশন, ওকে তো আমি এখান থেকে বের করে দিব। তখন লোকটা বলে, তোমার সমস্ত প্রকৃতি তাহলে আমি তো বলে দিব। তখন ও বলে যে এটার সুযোগ তুমি কখনোই পাবে না। তারপর সে তো তার সেক্রেটারিকে ইশারা করে আর তার সেক্রেটারি ওকে তো ভীষণ পিটাতে থাকে। এদিকে আমরা দেখি সোয়া তো হিয়নের গালে মেডিসিন লাগিয়ে দিতে থাকে, কেননা ফাইট করতে গিয়ে বেচারার অবস্থা তো সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। তখন উপর থেকে একটা ফুলের পাপড়ি সোয়ার মাথায় পড়ে। তখন ও তো ওই ফুলের পাপড়িটাকে সরিয়ে দেয় আর এই বেচারার তো মনে লাড্ডু ফুটতে থাকে। সোয়া তো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দ্বিতীয় ওই ভূতের কাহিনীটা শুনতে পাই। আসলে এখানে দুটো ফ্রেন্ড ছিল যারা পড়াশোনায় অনেক বেশি কম্পিটিশনে ছিল। একটা মেয়ে অনেক চেষ্টা করেও ফার্স্ট হতে পারতো না, তার জন্য সে তো তার বেস্ট ফ্রেন্ডকে ছাদ থেকে ফেলে দেয়, কেননা তার রোল এক ছিল। এরপরে সে তো আবার পড়াশোনা করতে শুরু করে। কিন্তু এরপর যখনই রাত হয়ে যায় স্কুলের ঘন্টাটা একাই বাজতে থাকে। ভয় পেয়ে মেয়েটা ওয়াশরুমে লোকালে সেখানে তো নিস্তার পায় না। তার আত্মা এসে ওই মেয়েটাকে মেরে দেয়। আর এই গল্পগুলো সবই তো হিয়নকে শোনাচ্ছিল দং। আর ওরা তো এটা রেস্টুরেন্টে বসেই শোনাচ্ছিল। এবারও তো বেচারা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই ওর টিমের লোক আসলে ও ভীষণ ভয় পেয়ে ওঠে। এরপর হিয়ন তো দংকে অনেক খাবার খাওয়ায়, যেহেতু দাদি না থাকায় ওর তো ভালো খাবারও হচ্ছিল না। এদিকে আমরা দেখি এই বেচারার অবস্থা অনেক খারাপ। সোয়া তো শুধু ওর কথাই ভেবে যাচ্ছিল। এদিকে অ্যানা তো ইউনার সাথে শপিং এ যায় আর ওর সমস্ত ব্যাগ তো ওই টানতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওর কিছু ফ্রেন্ড আসলে সে তো আর ওর দিকে ঘুরেও তাকায় না আর ভালো করে ওকে গুড বাইও বলে না। এদিকে সোয়ার তো একবারের জন্য মনে হয় যে এটাই ওর ছোটবেলার বন্ধু। ওর সবকিছুতেই যেন কেমন মিলে যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে সে তো দিনের বেলায় ঘুমাচ্ছিল, তার জন্য হেড টিচারের কাছে ওকে অনেক বকাও শুনতে হয়। হিয়ন তো এই স্কুলে কোথায় কি ঘুরে আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিল। তখন সেখানে অ্যানা আসে আর বলে, আমাকে হেল্প করো। ও আসলে কিছু একটা পোস্টার লাগাচ্ছিল। ও তো ওর সাথে পোস্টার লাগাতে থাকে আর ওকে হেল্প করতে থাকে। সেখানে ও তো ওর ফ্রেন্ডের সাথে ছবিও দেখে। বলে, এই মেয়েটার সাথে তোমার এত ভালো সম্পর্ক কেন? ও তো অনেক বড়লোক। এই সব কথা বলতে বলতে উপর থেকে তো এইগুলো সবই ইউরা দেখতে পায়। ইউরা ভাবে ওদের মধ্যে হয়তো অন্য কোনো সম্পর্ক আছে। ইউরা তো ওকে পছন্দ করত, তাই তো ওর অনেক বেশি জেলাস হচ্ছিল। এরপর আমরা দেখি ও তো ওই কাউন্সিলিং রুমের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে ইউরা চলে আসে আর বলে, এখানে তুমি কি করছো? এরপর আমরা দেখি ইউরা তো ওকে একটা গিফট দেয় আর বলে, আমি এটা তোমার জন্য কিনেছি। ও যখনই এই গিফটটা পায় বলে, তুমি অযথা কেন টাকা নষ্ট করেছো? এগুলো দিয়ে তুমি
কতগুলো বইও কিনতে পারতে। তারপরে ও তো গিফটটা ফেরত দিয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল। তার কিছুক্ষণ পর ও আবারও ব্যাক করে, কেননা ইউনাকে পটাতে হবে, কাউন্সিলিং রুমে ওকে যেতে হবে। আর তারপর ও তো পটাতে শুরু করে দেয়। এরপর হিয়ন তো সোয়ার কাছে যায় আর জিজ্ঞেস করে ওই রুমে ঢুকতে হলে ওকে কি কি করতে হবে। তখন ও তো বলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, আর তাছাড়া ওকে 100 লোকের একটা সই নিতে হবে। তাছাড়া কাউন্সিলিং রুমের সমস্ত মেম্বারদেরও সই লাগবে। ও তো বিপদে পড়ে যায়। এই বয়সে ওর পড়াশোনা করতে তো একেবারেই ভালো লাগছিল না। তারপর ও তো প্রথম দমের থেকে একটা সই নিয়ে নেয়, আর ওকে হেল্প করার জন্য আরো দুটো ছেলে আসে, কেননা এখন সে তো স্কুলের হিরো হয়ে গিয়েছিল। দংকে এই ছেলে দুটো বুলি করতো, তাই দংকে দিয়ে ওদের শাস্তি দেওয়ায়। আর ওরাও এটা মাথা পেতে নেয়, কেননা ওদের লিডার তো স্কুল থেকে চলে গিয়েছে, কিছুই করার ছিল না। এরপর আমরা দেখি এই ছেলে দুটো ও সই করে দেয় আর বলে এখন আমি তোমাদের সাথেই থাকবো। আর তারপর সবাইকে রিকোয়েস্ট করে এখানে সই করার জন্য, কিন্তু কেউই তো এখানে কোনো সই করে না আর ওখান থেকে পালিয়ে যায়। হিয়ন তো অনেক বেশি টেনশনে পড়ে যায় কি করবে। তারপর টিম লিডারদের সাথে ও তো আলোচনা করে। তখন ওরা একটা প্ল্যান বের করে, বলে যেভাবেই হোক এখানে তো সই লাগবেই, আর ওকে ভালো করে পড়াশোনা করার জন্য ওকে হেল্প করতে থাকে। কিন্তু ও তো ভালো মার্কস আনতে পারছিল না, ওকে সত্যি সত্যি ভালো পড়তে হবে। এদিকে টিমের সবাই তো ওকে হেল্প করার জন্য একটা কনসার্ট রাখে, সেখানে ফ্রি ফুড দেওয়া হবে, তার বিনিময়ে ওখানে সই করতে হবে। আর ওরা তো পপস্টারদের মতো গেট আপও করে নেয়। ওদের এরকম কাণ্ড দেখে হিয়ন তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তারপরে সে নিজেও তো ওখানে জয়েন হয়ে যায়। ওর তো এই সইগুলোর খুবই দরকার ছিল। ও তো এখানে এসে ডান্স করতে থাকে, যেটা খুবই ফানি ছিল। দূর থেকে ইয়োনা এগুলো দেখে হাসতে থাকে। আর তারপর কাউন্সিলিং রুমে গিয়ে সবাইকে ওর বিষয়ে কথা বলে, কিন্তু আনা তো না করে দেয়, বলে ও এখানে কোনো সই করতে পারবে না। যেটা ও নোটিস করে, ইউনা বুঝতে পারে ওদের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। এরপরে আমরা দেখি টিম লিডার তো ওর বাবার মতোই ভালোবাসতো, আর তারপর পেপারটা ওকে দিয়ে যায়। আর স্কুলে মাঝে মাঝে চুরি চুরিও আসতো ওকে খাবার দিতে। এরপর আমরা দেখি অ্যানা তো ওর সাথে ছাদে দেখা করে, আর ওকে বলতে থাকে তুমি এগুলো কি শুরু করেছো, তুমি কেন কাউন্সিলিং রুমে আসতে চাও, এগুলো করতে যেও না, এটা বলে ও রাগ করে চলে যায়। কিন্তু এটা ওর কাজ ছিল, ওকে তো করতেই হতো। তার জন্য হিয়ন দিন রাত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। ও তো পড়াশোনা শেষ করে চলে যাচ্ছিল, কিন্তু তারপরেও ও আবার ফিরে আসে, কেননা এখন তো সবাই পড়ছিল, তাই ও ওখানে পড়ার জন্য থেকে যায় আর পড়াশোনা করতে থাকে। আসলে এসব স্কুলে অনেক ভালো সুযোগ সুবিধা ছিল। এরপর আমরা দেখি ইওনা তো আসলে চেয়ারম্যানের মেয়ে ছিল, আর তারপর দেখা যায় সে তো তার মেয়েকে বলে একটা মেডিসিন নিয়ে নাও, যাতে করে তুমি রাত ভর পড়াশোনা করতে পারো, কেননা এবারে ভালো রেজাল্ট করতে হবে। ওর তো মনটা খারাপ হয়ে যায়। আসলে ও এই ধরনের কোনো মেডিসিন নিতে চায় না। এই মেডিসিন নিলে ওর অনেক অ্যালার্জির প্রবলেম হয়। মাকে খুশি করতে ওকে এটা করতেই হয়। এদিকে হিয়নের তো আজকে একদিনের অফ ডে নিতে হবে, কেননা আজকে ওদের বিশেষ একটা ট্রেনিং ছিল, তাই ওকে ওখানে যেতে হবে। স্কুলে ও মিথ্যে কথা বলে, বলে ওর শরীরটা অনেক খারাপ, ওর তো অনেক জ্বর হয়েছে। আর তারপর ট্রেনিং করার জন্য ওকে চলে যেতে হয়। রাতের বেলা ও যখন ট্রেনিং শেষ করে বাসে ফেরে, তখনই ওর কাছে সোয়া ফোন করে আর বলে তোমার শরীরের এখন কি অবস্থা। ও তো অভিনয় করে বলে যে ও এখন একটু ঠিক আছে। সোয়া তো ওর বাড়িতে আসতে চায়। আসলে ও একটা ভুল অ্যাড্রেস দিয়েছিল, যেখানে ওদের একটা অফিস ছিল, ওরা ওই অফিসের অ্যাড্রেস দিয়েছিল এটা ওর বাড়ি। আর তারপর ওরা টিমের সবাই ওই বাড়িতে চলে যায়। খুব তাড়াতাড়ি ওই ফ্ল্যাটটা ওরা কোনো রকম গুছিয়ে নেয়, আর সোয়াও রাস্তায় আসতে থাকে। আর তারপর কিছুক্ষণ পর সেখানে কলিং বেল বেজে উঠলে যার যার মতো লুকিয়ে পড়ে। হিয়ন তো তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। তখন আমরা দেখি ও তো ভিতরে আসতে চায়, হিয়ন তো ওকে ভিতরে আসতে না করে। আর ওরা সবাই মিলে একটা আলমারির মধ্যে কোনো রকম লুকিয়ে পড়ে, কেননা ওইখানে একটা কেক ওর গায়ে পড়ে গিয়েছিল, তার জন্য ওকে ভিতরে আসতেই হতো। তারপর ও ভিতরে আসলে দেখতে পায় সবকিছু একেবারে এলোমেলো। তারপর ও ওয়াশরুমে গিয়ে ওটা ক্লিন করতে থাকে। এদিকে সবাই আলমারির মধ্যে ছিল। ও তো অনেক ভয় পেয়ে যায় যদি এবার ধরা পড়ে যায়। এরপর দেখা যায় সে তো বাইরে বেরিয়ে আসে, আর আলমারির কাছে শব্দ শুনে এগিয়ে যায়। হিয়ন তো ওকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, আর ওকে রোমান্টিক রোমান্টিক কথা বলতে শুরু করে দেয়। এই সব করতে গিয়ে ওরা
দুজনেই তো দুজনের উপর পড়ে যায় আর ওদের মধ্যে একটা ছোট কিস হয়ে যায়। এদিকে হানের তো আলমারির মধ্যে অনেক হাঁচি আসছিল। এটা দেখে ওদের একজন টিমের সদস্য মিন্তো ওকে কিস করে দেয়। আর তখনই সাথে সাথে হান বেচারা তো নিচে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে সোয়া অবাক হয়ে যায় আর বলে, তোমরা এখানে কি করছো? ওরা বলে, আমরা তো সারপ্রাইজ দিতে এসেছি। আসলে ও আমাদের সাথে পার্ট টাইম জব করে। তখন ও বলে, ও তো ভিতর থেকে লক করে রেখেছিল, তাহলে তোমরা ভিতরে কি করে ঢুকলে? ও উল্টো পাল্টা প্রশ্ন করতে থাকে। এইটা দেখে ও তাড়াতাড়ি জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর ওরা সবাই অভিনয় করে যে তোমার এই প্রশ্নের জন্য ওর সাথে এমনটা হয়েছে। কোলে তুলে কোনো রকম ওরা ওখান থেকে পালিয়ে যায় আর সব দোষ সোয়াকে দেয় যে তোমার জন্যই এমনটা হয়েছে। সোয়া বুঝতেই পারে না ওর সাথে এগুলো কি হয়ে গেল। পরদিন স্কুলে এসে ওরা দুজনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কেউই কারোর দিকে তাকাতে পারছিল না। এদিকে হান তো ওর প্রেমে হাবুডুবু খেতে থাকে আর শুধু রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে। একই সেই বেচারার পার্সোনালিটি একদম চেঞ্জ হয়ে গিয়েছে। মিন্টু তখন বলতে থাকে, এসব বন্ধ করো, এগুলো কিন্তু আমার একেবারেই পছন্দ নয়। আর ওকে তো পিটাতে থাকে, কিন্তু সে আর এসব কথা কি শুনতো? সে তো রোমান্টিক কথা বলতেই ছিল, কেননা সে তো প্রেমে পড়ে গিয়েছিল মিনের। আর হানের এইসব রোমান্টিক কথা বলতে শুনে ওর তো সব কথা মনে পড়ে যায়। ও তো বারবার সোয়ার কথা ভাবতে থাকে যে কিভাবে ওদের মধ্যে কিস হয়েছিল। সোয়ারও একই অবস্থা, ও তো ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে যে একটা ছেলে যদি তোমায় কিস করে তাহলে কি সে তোমায় ভালোবাসে কিনা। এরপর আমরা দেখি হিয়ন্ত ওর ওই বাড়িতে থাকে। আর তারপর দরজায় কেউ একজন নক করলে ও তো গিয়ে দেখে এটা সোয়া ছিল। সোয়াকে এই বাড়ির সামনে দেখে ও তো অনেক অবাক হয়ে যায়। আসলে সে অনেক ড্রাঙ্ক ছিল, ভুল করে অপোজিট বাড়িতে চলে এসেছে। তখন তো ও নিজের কণ্ঠটা চেঞ্জ করে বলে, এটা তো আমার বাড়ি নয়। তখন ওর মা এসে ওকে সরি বলে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন ও বুঝতে পারে যে সোয়ার বাড়ি আর ওর বাড়ি সামনাসামনি। কোইন্সিডেন্টলি সবকিছুই তো মিলে গিয়েছে। পরদিন স্কুলে ওদের তো রেজাল্ট আসে। সবাই তো অনেক বেশি নার্ভাস থাকে, বিশেষ করে হিয়নের রেজাল্ট আসলে ও তো ওর খাতাটা টেবিলের কাছে নিয়ে যায়। খুব ভয়ে ভয়ে ও নাম্বারটা দেখতে থাকে যে ও কত মার্কস পেয়েছে। এরপর আমরা দেখি ও তো টিমের লোকের কাছে ফোন করে। সবাই টেনশনে ছিল যে ওর রেজাল্টটা কেমন হবে। তখন ও তো ফোন করে সবাইকে জানিয়ে দেয় ও খুব ভালো রেজাল্ট করেছে আর খুব তাড়াতাড়ি ও কাউন্সিলিং রুমের মধ্যে ঢুকতেও পারবে। অ্যানাও তো এই পেপারে সই করে দেয়, কিন্তু আমরা দেখি ইউনা তো এখন পর্যন্ত সই করেনি। ও আসলে অনেক বেশি আপসেট ছিল, কেননা ও তো অনেক মার্কস কম পেয়েছিল, কারণ এবার ফার্স্ট হয়েছিল অ্যানা। আর ওর তো মনটা অনেক খারাপ হয়ে যায় আর ওখান থেকে ও বেরিয়ে যায়। আর তারপর মায়ের সাথে দেখা করতে যায়। ওর মা তো জানতো ওর রেজাল্ট কি হয়েছে। তখন ওর মা তো ওকে বলে, যাই করেছো করেছো, কিন্তু তোমাকে তো অনেক ভালো করতে হবে। এদিকে ইউনা এখানে সই না করায় ও তো ওকে ট্রিট করতে থাকে যেন ও একটা কুইন। আর ওর সেবা করার জন্য হিয়ন যেন সবসময় অনই আছে, ওর আগে পিছিয়ে ঘুরতে থাকে, যেটা দেখে অন্যান্য সদস্যের একটু জেলাস হচ্ছিল। হিয়ন তো ইউনার পিছনে লেগেই থাকে, ও তো সইটা করেই দম নিবে। হিয়ন অনেক খুশি থাকে যে ও খুব তাড়াতাড়ি ওখানে হয়তো ঢুকতে পারবে। এরপর আমরা সোয়াকে দেখি। সোয়ার তো হিয়নের বিষয়ে অনেক বেশি কিউরিয়াসিটি জাগে। তার জন্য ওর ওই পুরাতন স্কুলে ফোন করে যেখানে ইনফরমেশন দেওয়া ছিল। আর এই ফোনটা তো মিন ধরে, বলে যে ও সত্যি এই স্কুলে পড়তো, এগুলো সবই ওদের সাজানো ছিল, ওই ইনফরমেশন গুলাও তো মিথ্যা ছিল। আর তাই সোয়া তো আর কিছুই বের করতে পারে না। এরপর আমরা দেখি কম্পিউটারে ও সবকিছু সার্চ করছিল। তখন সেখানে হিয়ন আসে আর হিয়ন তো এটা দেখতে পায় যে ওর সম্পর্কে জানার চেষ্টা করছে। এরপর ও তো অ্যানার সাথে কথা বলতে থাকে আর বলে, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে কিনা। অ্যানা বলে, তুমি আমাদের মধ্যে কখনোই আসার চেষ্টা করো না। আসলে অ্যানা ফার্স্ট হওয়াতে ইউরা ওর সাথে কথা বলছিল না। এরপর ওরা দুজন যখন কথা বলছিল, উপর থেকে ইউরা ওদের দুজনকে দেখে ফেলে। ইউরা আসলে ভাবছিল ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর তারপর ও তো জেলাসে আরো বেড়ে যাচ্ছিল। তারপর ও তো ফাইনালি সই করে দেয় আর এই রুমে তো ওর এন্ট্রি হয়ে যায়। সোয়া এসে ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় নিউ মেম্বার হিসাবে। ও তো অনেক খুশি থাকে এই কাউন্সিলিং রুমে এসে। মিটিং শেষ হয়ে গেলে সবাই তো ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ওই রুমের মধ্যে ও একাই থেকে যায়।
ও আসলে এখানে একটা ওয়াচ দেখেছিল, যেটা খোলার জন্য এই রুমে ও ঢুকেছিল। কিন্তু কিছুক্ষণ পর সেখানে ইউনা চলে আসে। ইউনা বলে যে তোমার সাথে ওর কি কোনো সম্পর্ক আছে নাকি। তখন ও কিছু বলার আগেই অ্যানা তো বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো ওকে চিনিও না। তারপর দেখা যায় ইউরা ওদের দুজনকে ইনভাইট করে ডিনারের জন্য। এরপর ওরা দুজনে বাইরে বের হয়ে আসে। তখন ও জিজ্ঞেস করে যে তোমার কি মন খারাপ নাকি। ও বলে আমার কেন মন খারাপ হতে যাবে, তোমার তো আমার কোনো লেভেলের সাথে যায় না, তুমি একবার ফার্স্ট হয়েছো তো কি হয়েছে। এরপর আমরা দেখি যে সোয়া তো ওর ফ্রেন্ডকে ওই রেস্টুরেন্টে পাঠায়। ওর আসলে সন্দেহটা শেষ হয়নি, আর সে তো তার ক্যামেরাটা অন করে নিয়ে গিয়েছিল। এরা তো এজেন্ট ছিল, ওরা আগে থেকে সবকিছু বুঝে ফেলতো। তার জন্য ওরাও তো অনেক বেশি সাবধান হয়ে যায়, আর ওরা কিছুই ধরা দেয় না। মেয়েটা ওখান থেকে বেরিয়ে এসে ফোন করে বলে এদের মধ্যে আসলে কিছু বোঝা যাচ্ছে না, আমার মনে হয় তুমি শুধু ভুল করছো। আর তাই এইসব নিয়ে আর ভেবো না, এগুলো বাদ দাও, আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রাতের বেলা ওরা সবাই তো একসাথে খাবার খেতে আসে। সেখানে একটু পরে তো আমরা হিয়নকেও দেখতে পাই। হিয়নকে দেখে ইউনার মনে তো লাড্ডু ফুটতে থাকে। আর তারপর ওরা একসাথে খাবার খেতে বসলেও তো একটা জিনিস খেয়াল করে, যে ইউনা সবসময় অ্যানাকে অর্ডার করতে থাকে। ও সবকিছুই ওকে অর্ডার করে করাচ্ছিল, যেটা দেখে ভাই হিসাবে ও তো অবশ্যই ভালো লাগবে না। তার জন্য ও তাড়াতাড়ি এই ডিনারটাকে শেষ করে দেয়, আর বলে আমার একটা কাজ আছে। এটা বলে বিলটাও সে নিজেই পে করে দেয়, আর সেখান থেকে বেরিয়ে আসে। ও তো খুব ভালো করে বুঝে ফেলে যে ওর বোন কেন এই কাউন্সেলিং রুমে যাওয়াটা পছন্দ করছিল না। তার জন্য ওকে বলে এই জন্যই কি তুমি আমায় ওই রুমে যেতে না করছিলে। ও তো বলে তুমি যা ভাবছো তা নয়, ইউরা আসলে মেয়ে হিসাবে এতটাও খারাপ নয়, ও আসলে খুব একা, তার জন্যই আমি সবসময় ওর সাথে থাকার চেষ্টা করি। ইউরা আসলে অনেক বেশি একা ছিল। ও তো ওর এই সাইকো মায়ের সাথে থাকতে থাকতে অনেকটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি ওর মা তো ওকে বলতে থাকে যে তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তারপরেও তুমি রাত বিরেতে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছ, তোমাকে তো অনেক ভালো করে পড়তে হবে, তোমাকে ফার্স্ট আসতে হবে। এরপর আমরা দেখি রাতের বেলা হিয়ন তো ওই কাউন্সিলিং রুমের মধ্যে চলে যায়, আর তারপর ঘড়িটা খোলার চেষ্টা করে। ও তো ঘড়িটাকে ভালো মতো খুলতে থাকে, সেখানে তেমন কিছু না পেয়ে ও তো ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড ওকে ফোন করে আর স্কুলের সাথে দেখা করতে বলে। আর তারপর ও তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, আর বলে খুব দ্রুত যেন ও এখানে চলে আসে। হিয়ন যখন স্কুলের কাছে চলে আসে তখন সত্যি ওই ঘড়িটা বেজে ওঠে। এখানে নাকি মাত্র একজন ঢুকলে এরকম কাজ হয়, স্কুল ফাঁকা থাকলে আর একজন পার্সন থাকলে এই ঘড়িটা বাজতে থাকে। ও তো বুঝতে পারে ও হয়তো এখানে সত্যি একা। আর তারপর ও তো কিছু শব্দ শুনতে পায়। তখন আমরা দেখি সিকিউরিটি গার্ডকে কেউ একজন ফলো করতে করতে উপরে উঠেছে, আর এরপর তার হাত থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে। এরকমটা করতে করতে হিয়ন্ত খেয়াল করে উপর থেকে সিকিউরিটি গার্ড নিচে পড়ে যায়, আর তার মাথা দিয়ে অনেক বেশি রক্ত পড়তে থাকে, আর তার চোখটা লাল হয়ে যায়। তার হাতে একটা ডায়েরি ছিল, আর এই ডায়েরিটা তো ওরই ছিল। এটা দেখে ও অনেক বেশি অবাক হয়। তারপর সাদে গিয়ে দেখতে পায় একটা লোক রয়েছে, ও লোকটাকে অ্যাটাক করে। লোকটার সাথে যখন ফাইটিং করছিল তখন একটা শব্দ হয়। ও ফিরে তাকালে লোকটা ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। লোকটাকে ও ধরতে পারে না, সে তো আসলে চেয়ার ওমেনের সেক্রেটারি ছিল। সে একটা ডায়েরি নেওয়ার জন্য এরকমটা করেছিল, কিন্তু ডায়েরিটা সে নিতে পারেনি। আর এরপর ও ডায়েরিটা নিয়ে সোজাসুজি ডিরেক্টরের কাছে চলে যায়। তখন ও জিজ্ঞেস করে আমার বাবার ডায়েরি ওই লোকটার কাছে কিভাবে গেল, আর আমার বাবা কোথায় গিয়েছে। আসলে ওর বাবাকে তো এই ডিরেক্টরই একটা মিশনে পাঠিয়েছিল, আর ওর বাবা তো আর ফিরে আসেনি। তখন ডিরেক্টর তো বলে যে তোমার বাবাও তোমার মতো এরকমই মিশনে গিয়েছিল, সেও এখানে গিয়েছিল, কিন্তু গোল্ড খুঁজতে গিয়ে সে আর ফিরে আসেনি। এটা জানার পর ও আরো রেগে যায়, আর বলে তুমি কেন আমায় আগে এই কথাগুলো বলনি। ও তো ওর টিম লিডারের উপরও রেগে যায়, আর বলে তুমি এই সব কিছুই জানতে, কিন্তু আমাকে বলনি, আমার বাবার মতো আমাকেও ওখানে পাঠিয়েছো, আমার বাবা কোথায় গেছে। এগুলো বলে ও ছোট বাচ্চাদের মতো কান্না করতে থাকে। টিম লিডার তো কোনো কিছুই বলে না, সে চুপ থাকে। এরপর ও তো ওর পুরাতন বাড়িতে ফিরে আসে। সেখানে সে ওর বাবার ওই ডায়েরিটা দেখতে থাকে। ওর মধ্যে
মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ডায়েরিটা পড়তে থাকে, যেখানে ও ওই গল্পটা দেখতে পায়। এছাড়া আরো অনেক কিছুই ও এখানে দেখতে পায়। ওর বাবা যেদিন চলে গিয়েছিল, কি করেছিল, সবকিছু এখানে লেখা ছিল। পরদিন স্কুলে তো হই হই লেগে যায়। সিকিউরিটি গার্ডের এরকম মৃত্যুতে ওরা সবাই ভাবে ভূতেই হয়তো মেরে ফেলেছি। তার জন্য সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল। আর আজকে স্কুলে হিয়নও আসে না। কাউন্সিলিং রুমেও সবাই অনেক আপসেট থাকে। ও তো একা একাই ওর বাড়িতে বসেছিল। ওর বাবাকে ও অনেক বেশি মিস করছিল। ওর বাবা কোথায় গেছে, কি হয়েছে, এগুলো ওর জানার অনেক বেশি কিউরিসিটি জাগে। এদিকে টিম লিডারেরও অনেক বেশি মন খারাপ থাকে। আর এদিকে আমরা দেখি হান্তু স্কুল ড্রেস পরে চলে আসে। ও তো ভাবে যে হয়তো বা স্কুলে জন্ম তার কেউ নেই, ও এই কাজটা নিজেই করবে, যেহেতু হিয়ন আসবে না। কিন্তু হিয়ন তো স্কুল ড্রেস পরে এখানে চলে আসে আর বলে ও এই কমপ্লিট না করা পর্যন্ত এই মিশনটা ছাড়বে না। তারপর ও স্কুলে আবার ফিরে আসে। তখন সবাই ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কেন স্কুলে আসোনি? এরপর আমরা দেখি ও তো বলে ওর শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তাই আসতে পারেনি। এরপর ও কাউন্সিলিং রুমে আবারও যায়। এখানে ও ডায়েরির সাথে কিছু একটা ম্যাচিং করার চেষ্টা করে। ওর বাবা এখানে অনেক ইনফরমেশন দিয়ে গিয়েছে। কাউন্সিলিং রুমের এই ঘন্টার সাথে ও কিছু একটা ম্যাচিং করার চেষ্টা করে। আর এই ঘন্টার সমস্ত কিছু ও রেকর্ড করতে থাকে। তখনই সেখানে সোয়া চলে আসে। সোয়া এসে বলে যে তুমি এখানে দাঁড়াও, তুমি কে? সত্য কথা আমার কাছে স্বীকার করো। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। ওই রাতে আসলে স্কুলে ও ছিল। যখন সিকিউরিটি গার্ড নিচে পড়ে যায়, উপর থেকেও দেখতে পায়। আর তারপর ছাদে গেলে ও তো দেখতে পায় একটা লোকের সাথে ও ফাইট করছে। সোয়া তো ওকে জিজ্ঞেস করে, আমাকে সব সত্য কথা বলো, না হলে আমি সবাইকে বলে দিব। তখন ও তো ধরা পড়ে যায়। হিয়ন সব সত্যটা বলতে বাধ্য হয়ে যায়। ও তো সত্যটা বলে দেয়, ও একজন সিক্রেট এজেন্ট আর এখানে একটা কাজে এসেছে। কাজটা কি সেটাও বলতে পারবে না। আর এখানে থাকা অবস্থায় ওর কোনো ইনফরমেশন বাইরে লিক হলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আর এর জন্য দায় থাকবে সোয়া। এতে ওর পুলিশ কেসও হয়ে যেতে পারে। সোয়াকে ও রীতিমতো ভয় দেখিয়ে দেয়। তারপর টিম লিডারের কাছে এগুলো যখন গল্প করে, সে তো রেগে যায়। বলে যে তুমি কেন মেয়েটাকে ভয় দেখিয়েছো? তুমি একজন এজেন্ট হয়ে এই ধরনের কাজ তো করতে পারো না। ও তো বলে আমি তো এমনি করেছি, যাতে করে ও কাউকে কিছু না বলে। তার জন্য ও তো রেস্টুরেন্টের সামনে গিয়ে বসে থাকে। সোয়া যখন বের হয়, ও তো সোয়াকে সরি বলে আর ওর মায়ের রেস্টুরেন্টে খাবার খেতে চায়। ওর মা তো আগে থেকেই হিয়নকে অনেক পছন্দ করতো তার মেয়ের জন্য। তারপর ওরা তো একসাথে খাবার খায় আর ওকে সরি বলে যে এরকম কাজ করেছে দেখে। সোয়াও ওকে মাফ করে দেয়। তারপর হিয়ন তো ওর হেল্প চায় এই মিশনটা কমপ্লিট করার জন্য। আর এরপর ওকে তো লোভ দেখায়, যদি ও মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে ও এখানকার পার্মানেন্ট টিচার হয়ে যেতে পারে, কেননা ও তখন ফেমাস হয়ে যাবে। তার জন্য সে তো রাজি হয়ে যায়। এদিকে আমরা পাস্টের ঘটনা দেখি। এই সিকিউরিটি গার্ড আসলে একজন সিক্রেট এজেন্ট ছিল। তাকে চেয়ারম্যান তো ধরে ফেলেছিল আর বলেছিল তুমি আমাকে গোল্ড খুঁজে দাও, তাহলে আমি কাউকে বলবো না তুমি সিক্রেট এজেন্ট। কিন্তু সে তো এরকম কিছু করতে রাজি হয়নি আর ওখান থেকে সে চলে যায়, যার জন্য তাকে আজ মারা যেতে হলো। এরপর হিয়ন্ত ওই পিয়ানোটার কাছে যায়, যেখানে ওর বাবা লিখে গিয়েছিল যে ওই ঘড়ির সাথে একটা শব্দ আসবে, যেটা পিয়ানোর শব্দ ছিল। তখন আমরা একটা কাহিনী দেখতে পাই। দুজন মানুষ একই সাথে পিয়ানো বাজাতো। এখানে মেয়েটা ওই ছেলেটার দ্বারা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু ছেলেটা ওকে তো মেনে নেয়নি। আর তারপর মেয়েটা সুইসাইড করে। এরপর ছেলেটা যখন ওই পিয়ানো বাজাতে যেত, তখন ও দেখতে পায় ওর পাশে ওই মেয়েটাও বসে আছে। তারপর মেয়েটা ওকে খুন করে দেয়। আর তারপর ওদের আত্মাটা এখানে ঘুরপাক খায়। তখনই সেখানে সোয়া চলে আসলে হিয়ন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, কেন আগে থেকে নক করে আসতে পারো না? এরপর সোয়া বলে, আমি তোমাকে হেল্প করতে পারবো। আর তারপর ও সব কাহিনী বলে। এদিকে ওদের স্কুলে একটা বড় অনুষ্ঠান ছিল, যেখানে বাইরের থেকেও লোক আসবে। তার জন্য সবাইকে একটা করে কার্ড দেওয়া হয়। এরপর আমরা দেখি ওরা তো দুজন প্ল্যান করতে থাকে
যে ওরা এমন কিছু একটা করবে যাতে করে ওই পিয়ানোটাকে বাজানো যায়। কিন্তু হিয়ন তো পিয়ানো বাজাতে পারতো না। তখন ও বলে আমি পিয়ানো বাজাতে পারি। এরপর আমরা দেখি ওরা তো সবাই মিলে একসাথে মিটিং করতে থাকে। সেখানে একটা ফটোশুটের সেকশন থাকে, কিন্তু ও তো ফটোশুট করতে রাজি হয় না, কারণ হিয়ন তো কোনো ভালো পোজই জানতো না যেটা দিয়ে সে ছবি উঠাবে। সে খুব একটা ভালো ছবি উঠাতে পারছিল না, আর বাদ বাকি ছেলেগুলো খুব ভালো ছবি উঠাচ্ছিল। এটা দেখে সোয়াকে বাইরে নিয়ে যায়, আর ফোন দেখিয়ে কতগুলো পোজ দেখিয়ে দেয়, বলে এভাবে দাঁড়াতে হবে। তারপর সে তো এসে একেবারে ফাটিয়ে দেয়। যেমনটা সে দেখিয়ে দিয়েছিল ও অমনটা করেই ছবি উঠায়, আর ওর ছবিগুলো বেশ ভালো আসে। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখি হিয়নার সাথে তো অ্যানার ঝামেলা হয়ে যায়। হিয়ন তো তখন সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তোমাদের কি হয়েছে। ও তো বলে তুমি আমাদের মধ্যে এসো না, সোয়াও এগুলো দেখছিল। সোয়া তখন ওকে বোঝাতে থাকে যে তুমি দুটো গার্লের মধ্যে এসো না, এটা ওদের ব্যাপার, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। ওর এই কথাগুলো শুনে হিয়নের ছোটবেলার বন্ধুর কথা হিয়নের মনে পড়ে যায়। সেও এভাবেই কথা বলতো। হিয়ন বলে ঠিকই বলেছো। এরপর ওরা যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তখন বাইরে বৃষ্টি হতে শুরু করে দেয়। ছাতা নেওয়ার জন্য ওর মা তো ওকে ডাকতে থাকে, আর তখনই ও বুঝে ফেলে যে এটা তো ওর ছোটবেলার সেই বন্ধু। তখন একটা গাড়ি আসতে গেলে ওকে তো বাঁচিয়ে নেয়। হিয়ন তো বুঝে আর এই ফেলে। মোমেন্টে এসে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।